অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পত্র প্রেস ক্লাবের সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সংগঠনের কেন্দ্রীয় জামাতের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের এবং শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়ে আমাদের করণীয় কী, আমাদের কি আমরা করতে চাচ্ছি এ সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটি বিবরণ পেশ করতে চাচ্ছি। সর্বপ্রথম যে কথাটি আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাইব, আপনারা বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে যদিও অবগত আছেন, তারপরেও আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি কথাটা পৌঁছে দিতে চাই। জামাত ইসলামী একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। এই সংগঠনের মধ্যে যারা সংগঠনের সাথে সম্পৃক্ত তাদের বিভিন্ন স্তর আছে। প্রথম স্তর হলো সংগঠনের সহযোগী। এই সহযোগী থাকার পরে যদি তাদের কর্ম দক্ষতা যদি আপনার ভালো বলে প্রমাণিত হয়, তাহলে এদেরকে কর্মী বলে ঘোষণা করা হয়। কর্মীর পরে এই লোকগুলোকে যদি তারা মনে করে আরও একটু আপগ্রেড করবে, তাহলে তারা নিজেরাই সদিচ্ছা প্রণোদিত হয়ে সদস্য হতে আকাঙ্ক্ষা পেশ করে। এটা নির্ধারিত ফর্মে তারা দরখাস্ত দেন। এটাকে আমরা বলি রোকন, আমাদের পরিভাষায় বাংলায় যেটাকে বলা হয় সদস্য। রোকন হওয়ার জন্য যখন অ্যাপ্লিকেশন দেয়, তখন অনেকগুলো যাচাই বাছাই করে সেখানে তাদেরকে রূপ নিয়ে অর্থাৎ সদস্য পদপ্রার্থী হিসেবে গ্রহণ করা হয় এবং স্থানীয় দায়িত্বশীলদেরকে এই রোকন হওয়ার শপথ গ্রহণ বাক্য পাঠ করানো হয়। তখন সে সংগঠনের আপনার সর্বোচ্চ ক্যাডার রোকন হিসেবে পরিগণিত। আজকে জামাত ইসলামী এমন একটি সংগঠন, যেই সংগঠনের দায়িত্বশীলরা কোনো রকম মদ মাদকতা, কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম আপনার অন্যায় অবিচারের সঙ্গে তাদের দূরতম সম্পর্ক নেই। এমনকি জামাতের যারা নেতৃবৃন্দ, জামাতের রোকন যারা, তারা যদি কোনো সুদী ব্যাংকের সঙ্গে সুদের সঙ্গে যদি লেনদেন করে, তাহলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যায়। জামাত যারা করে তাদের প্রত্যেকেই বা মাসিক তারা সাহায্য দেওয়া লাগে। এটাকে আমাদের পরিভাষায় বলে ইয়ানত। ইয়ানত মানে সাহায্য, চাঁদা না, সাবস্ক্রিপশন না। এই চাঁদা দিয়ে আপনারা একেবারে নিম্ন স্তর থেকে সমস্ত লোকদেরকে, আমাদের কর্মীদেরকে, সহযোগীদেরকে নিয়মিত মাসিক টাকা দিয়ে এই দল করা লাগে। এরপরে এই দলের মধ্যে সবচাইতে বড় মজার এবং বৈশিষ্ট্য যেটা, এখানে কোনো কিছু আকার ইঙ্গিত চাওয়ার কোনো সুযোগ নেই। আমি জেলা আমির, থানা আমির হতে চাই, আমি আগামী নির্বাচনের সংসদ সদস্য হতে চাই, এমন কোনো মনোবৃত্তি মনোভাব কারো কাছে প্রকাশ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি আমাকে বাদ দিয়ে ভাইয়েরা যদি পরামর্শ করেন, কেন্দ্র যদি অনুমোদন করে, আমার উপরে যে দায়িত্ব আসে সানন্দ চিত্তে সেই দায়িত্ব গ্রহণ করতে আমি বাধ্য। এটাই হচ্ছে জামাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। জামাতের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই জামাতের মধ্যে কোনো দলীয় কোনো আপনার উত্তরাধিকারী সূত্রের কোনো কিছু নেই। একসময় জামাতের নেতা ছিল জনাব আবুল আলা মওদুদি সাহেব। উনি যখন বার্ধক্যে চলে গেলেন, তখন জামাতের আমির হলেন, তার নাম ব্যারিস্টার তোফায়েল আহমদ সাহেব। আপনারা নাম শুনে থাকবেন। অধ্যাপক গোলাম আজমের সময় জামাতের আমির ছিলেন। ওনার দলের থেকে যখন উনি সরে পড়লেন বার্ধক্যজনিত কারণে, তখন ওনাদের ছেলের কাছে কোনো নেতৃত্ব যায় না, গেল আপনার পাবনা নিবাসী মৌলানা মতিউর রহমান নিজামীর কাছে। মতিউর রহমান নিজামী রাহমাহুল্লাহ শহীদ হওয়ার পরে আপনার এখানকার রোকনদের ভোটে আপনার নির্বাচিত হলেন আমির, বর্তমান আমির যিনি হচ্ছেন আপনার সিলেটের নিবাসী আপনার ডাক্তার শফিকুর রহমান সাহেব। এই যে দলের একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা সাধারণত অন্য কোনো দলে আছে বলে আমি মনে করি না। এই দলের একটা গুরুত্ব এবং তাৎপর্য আছে। এবার আমি আসি, জামাত যে সংসদ নির্বাচনের জন্য আমাদেরকে যে মনোনয়ন দিয়েছে, এর সম্পর্কে আমরা প্রথমেই, আমাদের দেশে একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে, মাইনরিটি, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায় রয়েছে, উপজাতি রয়েছে। জামাত যদি ক্ষমতায় যায়, তাহলে এদেরকে ট্রিট করা হবে, তারা এদেশের গর্বিত নাগরিক, এদেশে তাদের বসবাস, তারা আমাদের নিয়মিত ট্যাক্স দেয়, কর দেয়, দেশের আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়েছে। অ্যাকর্ডিং দেয়ার মেরিট তারা আপনার চাকরি বাকরি সব জায়গায় তারা অংশগ্রহণ করতে পারবে এবং তাদের মেরিট অনুসারে বিনা ঘুষে তাদের চাকরি হবে। এই জন্য অনেকেরই একটা অশুভ কথা আছে, হিন্দুদেরকে কোনো পাত্তা দেওয়া হবে কিনা এটা নিয়ে চিন্তা ভাবনা আছে। জামাত মনে করে
যে এই দেশের যে সমস্ত বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে, এদের চাকরিটি জামাত ক্ষমতায় গেলে তাদের চাকরি জাতীয়করণ করা হবে, অর্থাৎ এদের চাকরিতে সরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা যেরকম সুযোগ সুবিধা পায়, একই সুযোগ সুবিধা একই ধরনের তারা আপনার আচরণ পাবে, তাদের আপনার এ ধরনের সুযোগ সুবিধা তাদের উপর আরোপিত হবে। জামাত যদি এই একটু ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশে আপনারা শুনে থাকবেন আপনার ব্রিটিশ আমলে 2টি মাদ্রাসা ছিল মাত্র সরকারি, একটা হলো ঢাকা আলিয়া মাদ্রাসা আর একটা হলো সরকার সিলেট আলিয়া মাদ্রাসা। তৃতীয় একটি মাদ্রাসা সরকারি হয়েছিল মরহুম জিয়াউর রহমান সাহেবের সময়ে, সেটা হচ্ছে বগুড়া। আমরা চিন্তা করেছি যদি জামাত ক্ষমতায় যেতে পারে, এদেশের আলিয়া মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসা রয়েছে, প্রতিটি উপজেলায় একটি করে সরকারি মাদ্রাসা হবে, এর মাধ্যমে শিক্ষার মান বাড়বে এবং এর মাধ্যমে এই শিক্ষাকে গণমুখী করা যাবে এবং শত শত লোকেরা এখানে চাকরি করতে পারবে। আমরা মনে করি জামাত যদি ক্ষমতায় যায়, কোনো জায়গায় কোনো রকমের ঘুষের কোনো দুর্নীতির আদৌ কোনো সুযোগ থাকবে না। মানুষ মিলিটারিতে ভর্তি হবে, পুলিশে ভর্তি হবে এবং যে যে স্তরের চাকরি করতে পারে, সরকারি বেসরকারি, আমরা গ্রাম লেভেলে তালিকা করে তাদেরকে এই চাকরির জন্য বিনা আপনার ঘুষে, বিনা কোষে তাদেরকে চাকরি প্রোভাইড আমরা করবো ইনশাআল্লাহ। এতে আপনার কোনো সন্দেহ করার কিছু নেই। এরপরে যদি কোনো ব্যক্তি বিদেশে যেতে চায় তাহলে আমরা তাদেরকে সরকারি খরচে বিদেশে পাঠাবার ব্যবস্থা করে দেব এবং তার যে টাকা তার পিছনে ব্যয় হবে সেটা আপনার মান্থলি স্যালারির থেকে আপনার সমন্বয় করা হবে, আস্তে আস্তে করে কিস্তি করে দেওয়া হবে। সরকারের লাভ হলো আপনার এর কাছ থেকে রেমিটেন্সের মাধ্যমে সরকারি কোষাগার ভর্তি হবে এবং ওই ফ্যামিলিটি আপনার বিদেশে সহজে প্রতারিত না হয়ে যাওয়ার কারণে তারা স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। আমাদের সম্পর্কে অনেকেরই একটা ভুল ধারণা আছে, জামাত ক্ষমতায় গেলে মেয়েদেরকে পড়তে দেবে না, হায়ার এডুকেশনের তারা কোনো সুযোগ পাবে না, তারা চাকরি বাকরি পাবে না। আসলে এটা অত্যন্ত কদর্য এবং ভ্রান্ত ধারণা। জামাত ইসলামের সুমহান আদর্শে তাদেরকে শিক্ষিত হতে হবে, তাদেরকে চাকরি করার সুযোগ পেতে হবে, তাদেরকে পরামর্শ দেওয়ার পার্লামেন্টে এবং বিভিন্ন স্তরে তাদেরকে পরামর্শ দানের সুযোগ করে দেওয়া হবে। আমি এ ব্যাপারে একটি কথা না বললেই নয়। আপনারা জানেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, খলিফা মানে অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি, তিনি আপনার একবার শুরা ডাকলেন। শুরা মানে একটা পরামর্শ অ্যাডভাইজারি কাউন্সিল ডাকলেন, সেখানে পুরুষ যেমন ছিল মেয়ে লোকদেরকে ডাকলেন যে বিষয়টি কেন্দ্র করে সেটা হলো মেয়ে লোকদের বিবাহের সময় একটা ডাওয়ার অর্থাৎ দেনমোহর ঠিক করতে হয়। এই দেনমোহরের পরিমাণ এটা অনেক মানুষ বাড়িয়ে চড়িয়ে অনেক লম্বা বিগ অ্যামাউন্ট করতে লাগলো। হয়তো তোমর চাচ্ছিলেন যে এটাকে আপনার সর্বোচ্চ কত দেনমোহর হবে এটাকে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার এই পরামর্শ করার জন্য তিনি ডাকছিলেন। পরামর্শ সবার প্রথমেই একজন মহিলা দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর কাইফা তাফআলু হাদা, ওমর তুমি এটা কি করে করবে? তার অ্যাড্রেসটা ছিল এরকম, হে ওমর তুমি এটা কি করে করবে যে সম্পর্কে আল্লাহ কোরআনে কিছু বলে নাই, যে সম্পর্কে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে নাই, তুমি এইটা এজেন্ডাভুক্ত কি করে করলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষের দিকে অঙ্গুলি দিয়ে ইশারা করে বলেছিল, একজন পুরুষ বড় ভুল করতে গিয়েছিল আর ওই মহিলার দিকে অঙ্গুলি হেলিয়ে বলছিলেন একজন মহিলা সে আজকে সঠিক কথা বলে পুরুষটাকে জাতিকে আপনার অন্যায় কাজ থেকে সেখানে বাধা দিয়ে রক্ষা করতে পেরেছে। আমরা এখান থেকে বুঝতে পারি যে স্বাধীনতা কাকে বলে। একজন মেয়ে লোকের কথারও কত গুরুত্ব আছে। পুরুষ সাহাবীদের আগেই এই মহিলাটির এই কথা হযরত ওমর মাথা পেতে নিয়েছিলেন এবং এটাকে স্বীকার করে আজ পর্যন্ত এখন এটাকে আর নতুন করে আলোচনার কোনো সুযোগ নাই। মেয়েরা লেখাপড়া করতে পারবে, চাকরি বাকরি করতে পারবে। হ্যাঁ, তাদেরকে বেহায়া, বেলজ্জা, নির্লজ্জ এবং তাদেরকে বেহায়া হয়ে তাদেরকে আপনার উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে আপনার মানুষের আপনার যুব সমাজকে উচ্ছৃঙ্খলা আপনার নিপতিত করার পরিবর্তে তাদেরকে হেজাব করার কথা সভ্য জগতের সকল ধর্মের সকল মানুষ এটা স্বীকার করে। আমরা মনে করি জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এগুলো করা হবে। আমাদের দেশে হাজার হাজার কওমি মাদ্রাসা আছে, আপনারা শুনে থাকবেন। এই কওমি মাদ্রাসার লোকদেরকে তারা লেখাপড়া করেন, তাদের আপনার এই সমাজেরই মানুষ। এত বড় হাজার হাজার মানুষদেরকে বেকার রেখে একটি জাতি কোনো সময় উন্নতি করতে পারে না। আমাদের প্রোগ্রাম হচ্ছে কওমি মাদ্রাসার যারা পড়ায় তাদেরকে সম্মানজনক একটা বেতন ভাতা এবং তাদের কর্মজীবনের সুযোগ করে দেওয়া যাবে। আমি প্রথম জীবনে যখন চাকরি শুরু করি আমার সাথে
দেওবন্দ মাদ্রাসার, রামপুর মাদ্রাসার এবং আরও অনেক মাদ্রাসার যারা পাশ করে আসছিল তাদেরকে আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করার সুযোগ ছিল। পরবর্তীকালে কালের চক্রে তাদের এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসায় হাজার হাজার পদে আপনার শিক্ষক দরকার, এমনি করে প্রাইমারি স্কুলে দরকার, হাই স্কুলের ধর্মীয় শিক্ষকের দরকার। এ সমস্ত জায়গায় মাদ্রাসায় পড়ুয়াদেরকে, কওমি মাদ্রাসার পড়ুয়াদেরকে সেখানে প্রোভাইড করা যেতে পারে বলে আমরা বিশ্বাস করি। আমরা যদি ক্ষমতায় জামাত ইসলামীকে যদি এদেশের মানুষ মনোনীত করেন, তাহলে এদেশে একটি সুখী, সমৃদ্ধিশালী, একটি গঠনমূলক সমাজ ব্যবস্থা আপনার তৈরি করার জন্য আমরা সদা প্রস্তুত। আমরা মসজিদে নামাজ পড়লে যে সওয়াব হয়, তার চাইতে জনগণকে সেবা করলে, জনগণের খেদমত করলে, নিঃস্বার্থভাবে করলে অনেক অনেক গুণ সওয়াব লাভ করা যায়, পুণ্য পাওয়া যায়। আমরা এই রাজনীতি করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা নিজের বাহাবা, নিজের পকেট ভারী করার জন্য রাজনীতি করি না। এই রাজনীতি করা আমাদের ডিকশনারিতে নাই, এটা হারাম। এই জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান করছি সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই সত্য কথাটা, এই বস্তুনিষ্ঠ কথাটা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে এদেশের জনগণকে আপনারা জানিয়ে দেশের মানুষকে সোচ্চার করবেন। জামাত ইসলামী একটি আদর্শবাহী দল। এই দলের আদর্শ, এই দলের কর্মসূচি একটি ব্যতিক্রম ধর্মী কর্মসূচি। এই দলের লোকদেরকে যদি মানুষ নির্বাচিত করেন, দেশের থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ চিরদিনের জন্য চলে যাবে। দেশে আপনার সুখী, সমৃদ্ধিশালী একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ হবে, তার কোনো সন্দেহ করা যায় না। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।